বাষ্পচাপ বিষয়টা কি এটা নিয়ে আমরা আগের দিন একটা প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো যখন কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে মানে সলভেন্টে একটা কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব মানে সলিউট যোগ করে দ্রবণ তৈরি করব, তখন দেখা যাবে সেই দ্রবণের ক্ষেত্রে কিন্তু বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কিন্তু কম হবে। কেন এই বিষয়টা হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা শুরু করি। দেখো, দ্রবণ মানে কি? সেখানে দ্রাবক অণু আছে এবং দ্রাব অণু আছে, মানে সলভেন্ট এবং সলিউট দুটো অণুই আছে। সেটা সব জায়গাতেই বিস্তৃত অবস্থায় থাকবে দ্রবণের মধ্যে। তার মানে কি, পৃষ্ঠতলেও থাকবে দ্রাব অণু এবং দ্রাবক অণু। এখন তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক মানে সলভেন্টের পৃষ্ঠতলের থেকে দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ সলিউশনের ক্ষেত্রে তার পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলক কম সংখ্যক দ্রাবক অণু থাকবে। কেন কম সংখ্যক দ্রাবক অণু থাকবে? কেননা কিছুটা অংশ দ্রাব অণু অবস্থান করবে। তার মানে বিশুদ্ধ দ্রাবকে তার পৃষ্ঠতলে যতগুলো দ্রাবক অণু থাকবে দ্রবণের ক্ষেত্রে সেই সংখ্যাটা অটোমেটিক্যালি কমে যাবে। এখন তার ফলে কি হবে না, বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতল থেকে তুলনামূলক কম সংখ্যক দ্রাবক অণুর বাষ্পীয় দশায় রূপান্তর ঘটবে। তার ফলে কি হবে? তার ফলে দ্রবণের ক্ষেত্রে এই পৃষ্ঠতলের ওপরে থাকা বাষ্পের পরিমাণ স্বাভাবিকভাবেই কম হবে। কার থেকে? বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলের উপরের থেকে থাকা বাষ্পের পরিমাণের থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এর ফলেই ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের বাষ্পচাপ কিন্তু কম হবে। এবং এই যতটা বাষ্পচাপ কমে গেল বা কমলো, এইটাকেই বলা হয় বাষ্পচাপের অবনমন। আমরা এর পরের ভিডিওতেই দেখব, যদি ধরো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 দিয়ে আমরা সূচিত করি এবং দ্রবণের ক্ষেত্রে সেটাকে যদি P দিয়ে সূচিত করি, অবভিয়াসলি P এর মানটা P0 থেকে কম হবে। তার মানে এই P0 মাইনাস P, এই যেটা আমরা ধরো পেলাম, এই যে ধরো আমি একটু এখানে লিখছি P0 মাইনাস P, এই যে মানটা P0 মাইনাস P, এটাই হচ্ছে দ্রবণটার বাষ্পচাপের অবনমন। এরপরে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার আগে একটা প্রাথমিক ইন্ট্রোডাক্টরি কথা আমাকে বলতে হবে। কি সেটা? না, অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের মধ্যে কয়েকটা ধর্ম আছে। যেমন ধরো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন কি? তোমরা তো বাষ্পচাপের অবনমন পড়লে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে যখন এই বাষ্পচাপের অবনমনকে আমি ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করব, অর্থাৎ ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন আর ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের যে অনুপাত, সেটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তারপরে ধরো স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি? দেখা যায় যখন কোনো অনুদ্বায়ী, যখন কোনো পদার্থ তুমি কোনো বিশুদ্ধ দ্রাবকে যোগ করে কোনো একটা তার দ্রবণ তৈরি করছো, তার লঘু দ্রবণের ক্ষেত্রে দেখা যায় তার স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের থেকে বেড়ে যায়। এই ঘটনাটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। হিমাঙ্কের অবনমন কি? হিমাঙ্কের অবনমন হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের যা হিমাঙ্ক আছে, যখন তাতে কোনো তুমি অনুদ্বায়ী পদার্থ যোগ করছো, দিয়ে যখন তার লঘু দ্রবণ তৈরি করছো, তার হিমাঙ্কের অবনমন অর্থাৎ হিমাঙ্কটা আরো কমে যায়। অভিস্রবণ চাপ কি? না, তোমরা অভিস্রবণ জিনিসটা কিছুটা জীববিদ্যাতেও তোমাদের এই ধারণা তোমরা আছে যে যখন দুটো আলাদা গাঢ়ত্বের দ্রবণকে অর্ধবেদ্য পর্দা দিয়ে যদি তুমি আলাদা করে রাখো, বা যদি কোনো বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের মধ্যে যদি একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখো, তাহলে দেখা যাবে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে, অথবা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের স্বতঃস্ফূর্ত প্রবাহ হচ্ছে। কেননা তাদের ইন্টেনশন থাকে যাতে করে দুটোর সমঘনত্ব প্রাপ্তির দিকে নিয়ে যাওয়া যায়, তাই তো?
তো। এখন আমরা যেহেতু দ্রবণ নিয়ে আলোচনা করছি, এই ঘটনাটাকে যদি দ্রবণের সাপেক্ষে বিশ্লেষণ করি, না যখন কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখবো, তখন তো অভিস্রবণ প্রক্রিয়া হতে চাইবে। তখন দ্রবণের ওপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, সেটাকেই বলা হয় ওই দ্রবণের অভিস্রবণ চাপ। কেন দ্রবণের ওপর বললাম? কেননা সঞ্চালনটা হয় বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক অণু সঞ্চালন হয়। তাহলে আমার সঞ্চালনটাকে বাধা দিতে গেলে কোন দিকে বাধা দেবো? যে আমার দ্রবণের দিকে চাপ প্রয়োগ করতে হবে, তবে তো বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রাবক অণুর সঞ্চালন তবেই তো বাধাপ্রাপ্ত হবে, তাই না? এখন যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাকেই বলা হয় ওই দ্রবণের অভিস্রবণ চাপ। এখন এই যে প্রপার্টিগুলো বললাম, এইগুলো হচ্ছে লঘু দ্রবণের এই ধর্মগুলো পরস্পরের সাথে সংবদ্ধ মানে কি? ধর্মগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। মানে একটা কোনো ধর্মের মান যদি জানো, সেখান থেকে তুমি অপরগুলোর মান জানতে পারবে। এই সংবদ্ধ কথাটা অ্যাকচুয়ালি এটা একটা ল্যাটিন শব্দ, কলিগেটাস হচ্ছে এটা ল্যাটিন ওয়ার্ড। এই কলিগেটাস থেকে এই ধর্মগুলোর কলিগেটিভ প্রপার্টি, এই ধর্ম টার্মটা এসেছে। ঠিক আছে, এই কলিগেটিভ ধর্ম, যেই আমরা আলোচনা করলাম, এই যে ধর্মগুলো তোমরা জানলে, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইগুলোর মান দ্রাবের প্রকৃতির ওপর কখনোই নির্ভর করে না, নির্ভর করে দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর। তার মানে কি? ধরো তোমার 1 মোল নিলে স্ফুটনাঙ্ক উন্নয়ন যা হবে, 1.5 মোলারের ক্ষেত্রে কিন্তু আরো বেশি স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখতে পাবো। মানে কি? যত বেশি তোমার দ্রাবকণা সংখ্যা যত বেশি হবে, এই প্রপার্টিগুলো, এই ধর্মগুলো তত বেশি আমরা ব্যাপ্তি দেখতে পারবো, বেশি তত আমরা সেগুলো দেখতে পারবো। এই জন্য এগুলোকে বলা হয় সংখ্যাগত ধর্ম। তার মানে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর না করে দ্রবণে যে দ্রাবকণাটা উপস্থিত থাকে তার সংখ্যার উপর নির্ভর করে, সেগুলোকেই বলা হয় সংখ্যাগত ধর্ম। এইগুলি হচ্ছে সব, এক একটি হচ্ছে সেই সংখ্যাগত ধর্ম। এবারে দেখো, আমরা একটা কথা কিন্তু উল্লেখ করেছি, লঘু দ্রবণ। কেন লঘু দ্রবণ বলতো? তার কারণ হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তো আমরা আগেই পড়েছি, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, মানে আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, এই কথাগুলো আমরা আগেই জেনেছি। অ্যাকচুয়ালি সাধারণভাবে লঘু দ্রবণগুলোই কিন্তু সাধারণভাবে আদর্শ দ্রবণ হিসেবে আচরণ করে, ওই জন্য আমরা লঘু দ্রবণ কথাটা ব্যবহার করি। আর গাঢ় দ্রবণের ক্ষেত্রে এই ধর্মগুলো যথেষ্ট ফ্রুটফুল ভাবে মেনে চলে না। তার কারণ হচ্ছে সেইগুলো অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে, আদর্শ দ্রবণের মতো কিন্তু আচরণ করে না। তাই আমরা লঘু দ্রবণ কথাটা কিন্তু ব্যবহার করি। আর অনুদ্বায়ী কথাটা কেন বলছি? অনুদ্বায়ী যদি তোমার না হয়, যদি সেটা উদ্বায়ী হয়, তার মানে কি? তখন তার, ধরো একটা প্রপার্টি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপ, এইটা আপেক্ষিক অবনমনটা কার জন্য হচ্ছে? যেহেতু দ্রাবক অণুর সংখ্যা দ্রবণে কমে যাচ্ছে, পৃষ্ঠতলে দ্রাবক অণুর সংখ্যাটা কমে যাচ্ছে বিশুদ্ধ দ্রাবকের থেকে, ফলে বাষ্পচাপের পরিমাণটাও কমে যাচ্ছে। কেননা কম সংখ্যক দ্রাবক অণু পৃষ্ঠতল থেকে বাষ্পীয় অবস্থায় পৌঁছচ্ছে। কিন্তু সেটা যদি উদ্বায়ী হতো দ্রাব, তাহলে সেই ক্ষেত্রে তো কিছু দ্রাবও তো বাষ্প হিসেবে অবস্থান করে তো সেই বাষ্পচাপে তো কন্ট্রিবিউশন দেখাতো, তাই না? এই কারণে আমরা কিন্তু অনুদ্বায়ী কথাটা কিন্তু ব্যবহার করছি। ঠিক আছে, এই কারণে আমরা আজ যদি তড়িৎ অবিশ্লেষ্য একটা কথা আমরা বলি, তার কারণ হচ্ছে যদি সেটা তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে তখন সেই ক্ষেত্রে এক্সপেক্টেড আমার যা পরিবর্তন হওয়া উচিত তার থেকে হয়তো আরো বেশি পরিমাণে হবে। সেই জিনিসগুলো আমরা যদিও পরে আলোচনা করব। ধরো তোমাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরো তুমি 1 মোল চিনি আর 1 মোল NaCl, 1 মোল চিনি তার উপাদান কণা আয়নে, সে তো আয়নিত হবে না, ফলে দ্রবণে সে যা পরিমাণ থাকবে, 1 মোল যখনই তুমি পরিমাণ তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, 1 সংকেত ওজনের সমপরিমাণ তুমি NaCl যদি দ্রবণে যোগ করো, সেটা কিন্তু থেকে যেহেতু NaCl Na+Cl- দুটো আয়নে ভেঙে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যা প্রপার্টি তুমি এক্সপেক্টেড পাওয়া উচিত
দেখা যাবে তার হয়তো সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কেননা সেখানে দ্রবণে পার্টিকেল সংখ্যা আয়নে ভাঙার জন্যে যা মান দেওয়া আছে তার টোয়াইস হয়ে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে আমরা ভ্যালুগুলোর মধ্যে কিছুটা ডেভিয়েশন বা এক্সপেক্টেড মানের থেকে একটু কিন্তু অন্য মান পাবো। এই জন্য আমরা তড়িৎ অবিশ্লেষ্য কথাটাও কিন্তু ব্যবহার করি। তোমরা স্টেপ বাই স্টেপ এবারে আলোচনা শোনো। আমরা প্রথমে আলোচনায় আসব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। আপেক্ষিক অবনমন কি তোমাদের মৌখিক আকারে বলে দিয়েছি, এবারে আরো একটু ভালো করে বিষয়টা জানিয়ে দিচ্ছি। দেখো, ধরো কোনো একটা অনুদ্বায়ী আর অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের দ্রবণে দ্রাবক আর দ্রাব তাদের মূল ভগ্নাংশ হলো যথাক্রমে x1 এবং x2। x1 হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশ, আর x2 হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশ। ঠিক আছে, এখন যদি ওই উষ্ণতায় দ্রবণটার বাষ্পচাপ হয় P, দ্রবণের বাষ্পচাপ যদি তোমার P হয়, আর ওই উষ্ণতাতেই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয়, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এটা সমান যদি P0 হয়, তাহলে রাউল্টের সূত্রানুসারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান মানে P0 মাইনাস P বাই P0, এইটাই তো হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অর্থাৎ কিনা নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন মানে P0 মাইনাস P, এবং ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মানে P0, এই দুটোর যে অনুপাত এইটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রাউল্টের সূত্রানুসারে এর মানটা দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। কার মোল ভগ্নাংশ বললাম? দ্রাব মানে সলিউটের, মানে এইটা, মানে দ্যাটস ইজ ইকুয়াল টু x2। এইটাই হলো রাউল্টের সূত্র। অর্থাৎ রাউল্টের সূত্র অনুসারে তুমি কি বলবে না, কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এইটাকে তুমি আরো একটু কারিকুরি করেও লিখতে পারো। কি সেই কারিকুরি? তুমি ধরো এই x2 জায়গায় এটাও লিখতে পারো। x2 মানে কি? x2 মানে হচ্ছে 1 মাইনাস x1, কেননা আমরা আগের দিনই পড়েছি যে দ্রাব এবং দ্রাবক এই দুটোর মূল ভগ্নাংশের যোগফল সবসময় কিনা 1 হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। দেখো, এরপরে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে, মানে যেটা আগে বললাম, কি করে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করবে। এই ফর্মুলেশনটা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, তুমি কিন্তু গাণিতিক সমস্যার সমাধান খুব ইজিভাবে করতে পারবে। দেখো, মনে করো W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। দ্রাবকের আণবিক গুরুত্ব M1 ধরছি, আর দ্রাব অর্থাৎ সলিউটের আণবিক গুরুত্ব M2 ধরছি। মনে করো ধরো দ্রাবকের ক্ষেত্রে এই মোল সংখ্যাটা হলো N1 মোল, আর দ্রাবকের হচ্ছে N2 মোল। ঠিক আছে, তার মানে আমরা এইখান থেকে এবারে
প্রথমে রাউল্টের সূত্রটা প্রথমে লিখে সেখান থেকে এই টার্মগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি। রাউল্টের সূত্রটা কি না, শুধু গাণিতিক রূপটা দিচ্ছি, আমরা মুখে আর কথাটা বলছি না, যে P0 আমরা আগের ভিডিওটাতেই পাঠালাম মাইনাস পি ডিভাইডেড বাই P0 ইজ ইকাল টু x2। P0 তোমরা জানো যে P0টা দিয়ে আমরা ডিনোট করছি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর পিটা দিয়ে ডিনোট করছি দ্রবণের বাষ্পচাপ, আর x2 হচ্ছে দ্রাব বা সলিউটের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি, x2 সমান হচ্ছে n2 বাই টোটাল মোল n1 প্লাস n2। এখন যেহেতু দ্রবণটা খুব লঘু, তাই আমরা কি ধরতে পারি যে দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা মানে এই n1টা n2 মানে দ্রাবের মোল সংখ্যার থেকে অনেকটাই বেশি, মানে n1 প্লাস n2 প্রায় ধরো এটাকে n1 এর সাথে সমান ধরছি, মানে n2 টার্মটাকে আমরা অগ্রাহ্য করে দিচ্ছি, যেহেতু n2টা খুব ছোট, দ্রবণ যেহেতু খুব লঘু। তার মানে আমরা এটাকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে এবার লিখতে পারি, P0 মাইনাস পি বাই P0 সমান n2 বাই n1 প্লাস n2 জায়গায় n2 বাই n1 ধরছি। এখন n2 সমান কি, n2 হচ্ছে দ্রাবকের মূল, তার মানে n2 সমান W2 বাই M2। কেননা কতটা পরিমাণ আছে তাকে যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি, সেটা করলে তবেই তো আমরা মোল পাই, এটাতে আশা করি তোমাদের বোঝার অসুবিধা নেই। তাহলে n1 সমান কি হবে, n1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, তার মানে n1 সমান হবে W1 বাই M1। একই রকম n1 কি করে পাচ্ছি, কতটা পরিমাণ দ্রাবক আছে W1 গ্রাম, দ্রাবকের আণবিক গুরুত্ব কত M1, ভাগ করলেই আমরা n1 পাবো। তার মানে এইখান থেকে দেখো আমরা যদি সাজিয়ে গুছিয়ে পাই, আমরা চাই কি দ্রাবের আণবিক গুরুত্ব মানে M2 আমরা বের করতে চাই। তাহলে M2 সমান লিখছি, আচ্ছা এটাকে তোমাদের সুবিধার জন্য আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি, এটা সমান W2 M1 ডিভাইডেড বাই W1 M2, সাজিয়ে গুছিয়ে একটু লিখে নিলাম। তার মানে এখান থেকে এবারে আমরা বের করতে চাইছি W2 এইটা, তাহলে W2 সমান কি পাবো, সরি ভুল বললাম, বের করতে চাইছি M2 মানে এইটা, দ্রাবের আণবিক গুরুত্ব বের করতে চাইছি। তোমাকে কিন্তু দেখো এই ফর্মুলা বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে, পরীক্ষায় W2ও চাইতে পারে, যখন যেরকম আমার প্রবলেম চাইবে আর কি। তার মানে M2 ইজ ইকাল টু, দেখো খুব ভালো করে খেয়াল করো, এটা এই দিকে যাচ্ছে, তার মানে P0 বাই P0 মাইনাস পি ইন্টু W2 M1 divided by W1। এইটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা বাই চিহ্ন, আমি একটু সাইড হয়ে লিখছি বলে আমার এটা একটু বেঁকে গেছে, এটা কিন্তু W2 M1 বাই W1। না বুঝতে পারলে আমাকে অতি অবশ্যই জিজ্ঞেস করো। দেখো তোমাদের ধরো একটা অঙ্ক দিল, 25 ডিগ্রি সি টেম্পারেচারে জলের বাষ্পচাপ দিয়েছে 23.55 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা জল মানে এখানে আমি একবারে শুরু করে দিচ্ছি, বিশুদ্ধ দ্রাবক মানে এখানে ধরো আমি লিখছি P0 সমান দ্রাবকের বাষ্পচাপ সমান কত দেয়া আছে না 23.55 mm।
ঠিক আছে, বলছে 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে ওই দ্রবণের বাষ্পচাপ কত। আচ্ছা, ধরি দ্রবণের বাষ্পচাপ সমান পি, মিলিমিটার এককে যেহেতু দিয়েছে ওইটাই ধরছি। তাহলে এখন ইউরিয়ার সংকেত জানো তো, ইউরিয়ার হচ্ছে সংকেত CO NH2 হোল টুয়াইস। ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়া এর ভর দেওয়া আছে তোমার কত জানো গো, 6 গ্রাম। ঠিক আছে, এইটাকে একটা আমি ডিনোট করি, বুঝলে, এটাকে ডিনোট করি আমি W2 দিয়ে। ঠিক আছে, W2 সমান 6 গ্রাম আমার রিপ্রেজেন্টেশনে লাগবে। কতটাতে থাকে বলেছে 100 গ্রাম জলে, তার মানে জলের ভর, এটাকে W1 দিয়ে সূচিত করি, সমান 100 গ্রাম, 100। ঠিক আছে, ইউরিয়ার আণবিক গুরুত্ব কত এখান থেকে বের করতে পারবো। প্রত্যেকটা ডাটা দেখো কত সুন্দর, আগে লিখে নিলে তোমার কিন্তু অঙ্কটা ফর্মুলা তো তারপরে বসালেই হয়ে যাবে। ইউরিয়ার শর্টে লিখছি, হ্যাঁ, আণবিক গুরুত্ব সমান, এটাকে একটা M2 দিয়ে, এটা হচ্ছে তোমার দেখো অ্যাকচুয়ালি হয় 60, যদি না বুঝতে পারো আমি একটু করেই দেখাচ্ছি। 12 যুক্ত, এগুলো তোমরা এখন আশা করি মুখোমুখি করে ফেলতে পারবে, 60 হবে দেখবে। 12 যুক্ত 16 যুক্ত এখানে 2 গুণিত 14, 15, 16, তার মানে 12 যুক্ত 16 মানে হচ্ছে 28, আর 16 দুগুণে 32 মানে হচ্ছে 60। ঠিক আছে, জলের আণবিক গুরুত্ব M1 সমান বলে দিতে হবে নাকি 18, H2O, এগুলো যেন মনে থাকে। হ্যাঁ, এখন আমরা রাউল্টের সূত্র থেকে কোনো কি জানি, রাউল্টের সূত্র থেকে কি পাই আমরা, উষ্ণতা স্থির থাকলে P0 মাইনাস P বাই P0 ইজ ইকাল টু X2, মানে দ্রাবের মোল ভগ্নাংশ। X2 সমান N2 বাই N1 প্লাস N2 ইজ ইকাল টু N2 মানে হচ্ছে W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা আমি টাস্ক দিচ্ছি, P0 মান বসাও, এইগুলোর মান বসাও, P সমান কত সেটা বের করে আমাকে পাঠাও।